বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকের সুন্দর গল্পটি শুরু করা যাক। গতকাল রাত 12টার দিকে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করলাম। আমি চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে গেলাম। কিছুক্ষণ পর যখন ফিরে এলাম, তখন দেখলাম ভাবি বিছানায় ঘুমাচ্ছেন, কিন্তু তার পিঠ আমার দিকে। ঘরে একটা হালকা বাল্বের আলো ছিল, যার কারণে আমি ভাবির সিল্ক নাইটির ঝলকানি দেখতে পাচ্ছিলাম। আমি ধীরে ধীরে পা বাড়ালাম এবং দেখলাম ভাবি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার মুখ শান্তিতে ভরা এবং তার নাইটি উপর দিকে তোলা রয়েছে। তার সমস্ত জিনিসপত্র স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল। আমার সিংহ রেগে উঠল। তারপর ভাবি, আমার নাম আমান। আমি নয়ডা শহরের বাসিন্দা। এটা কয়েকদিন আগের কথা, যখন আমি মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলাম আমার ইন্টারভিউ দিতে। ট্রেনে বসে আমার সামনের সিটে একজন ভাবি বসেছিলেন। সে দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিল। তার মুখের এক অন্যরকম উজ্জ্বলতা ছিল এবং তার লম্বা চুল তাকে আরও সুন্দর করে তুলছিল। তার পূর্ণাঙ্গ শরীর, গোলাকার কমলা এবং সুগঠিত শরীর আমাকে খুব স্বাচ্ছন্দ্য এবং খুশি বোধ করছিল এবং তার আত্মবিশ্বাস আমার দৃষ্টি তার দিকে আকর্ষণ করছিল। ট্রেন যখন চলছিল তখন আমি ভাবলাম তার সাথে কথা বলা উচিত। তারপর আমি সাহস সঞ্চয় করে তার সাথে কথা বলতে শুরু করলাম। ভাবি হেসে উত্তর দিল, তুমি কোথায় যাচ্ছ? আমি তাকে বললাম যে আমি গুজরাট যাচ্ছি, আহমেদাবাদ, যেখানে আমার একটি সাক্ষাৎকার আছে। এটা শুনে সে বলল, আচ্ছা, আমিও গুজরাট থেকে এসেছি। আমি আমার স্বামীর সাথে দেখা করতে মুম্বাই এসেছিলাম। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম। ভাবি আমাকে বলল তার নাম আশা। আমি বললাম, আচ্ছা, তুমি গুজরাটে কোথায় থাকো? সে বলল যে আমিও আহমেদাবাদে থাকি। আমরা একে অপরের সাথে কথা বলতে উপভোগ করতে শুরু করলাম। ভাবির কথা শোনার পর আমি তার ব্যক্তিত্বকে আরও বেশি পছন্দ করতে শুরু করলাম। ট্রেনে ভ্রমণ করার সময় আমরা আমাদের জীবন সম্পর্কে আরও অনেক কিছু শেয়ার করলাম। আমি তাকে বললাম যে আমার একটি অটোমোবাইল কোম্পানিতে একটি সাক্ষাৎকার আছে এবং ভাবি আমাকে উৎসাহিত করেছিলেন। আমরা ভাবির সাথে এলোমেলো জিনিস নিয়ে কথা বলতে থাকলাম। আমি সারা পথ তার দিকে তাকিয়ে রইলাম। ওকে খুব সেক্সি লাগছিল। হয়তো ভাবিও এটা লক্ষ্য করেছিল, কিন্তু সে আমাকে কিছু বলেনি। রাত প্রায় 11টা বেজে গেছে। ট্রেন যখন আহমেদাবাদ স্টেশনে থামল, আশা, ভাবি আর আমি দুজনেই ট্রেন থেকে নামলাম। ভাবির ব্যাগটা খুব ভারী ছিল, তাই আমি ওর কাছে সাহায্য চাইলাম। ভাবি, দাও, আমি তোমার ব্যাগটা বহন করে আনব। সে আমাকে খুব বিনয়ের সাথে ধন্যবাদ জানালো এবং আমরা দুজনেই স্টেশন থেকে বেরিয়ে এলাম। আহমেদাবাদে রাত অন্ধকার হয়ে আসছিল এবং আশেপাশে খুব বেশি লোক ছিল না। স্টেশনের বাইরে পৌঁছানোর পর ভাবি আমাকে জিজ্ঞাসা করল, তুমি রাতের জন্য কোথায় থাকবে? আমি ভেবেছিলাম হয়তো আমাকে একটা হোটেল খুঁজে বের করতে হবে, কিন্তু ভাবি বলল, যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি আমাদের বাড়িতে আসতে পারো। বাড়িটা কাছেই এবং তুমিও আমাকে সাহায্য করেছ। রাতে ব্যাগটা বহন করতে আমারও অসুবিধা হচ্ছে। আমি কিছুক্ষণ ভেবে তারপর রাজি হলাম। রাত অনেক গভীর হয়ে গেছে এবং আমারও মনে হলো হোটেল খোঁজার চেয়ে ভাবির বাড়িতে যাওয়াই ভালো। আমরা দুজনেই রেললাইন পার হয়ে ভাবির বাড়ির দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কত দূরে? ভাবি হেসে বলল, একটু এগোলেই দেখবে আমার বাড়ির পরিবেশ খুব ভালো। ওর কথা শুনে আমার স্বস্তি লাগলো এবং ভাবলাম এটা হয়তো নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে। আমরা যখন তার বাড়িতে পৌঁছালাম, ভাবি দরজা খুলে আমাকে ভেতরে আসতে বলল। ভেতরে পৌঁছানোর পর আমি বললাম, ধন্যবাদ ভাবি। ভাবি বলল, আমার ধন্যবাদ বলা উচিত। তুমি আমাকে অনেক সাহায্য করেছ। ঘরের ভেতরে একটা আবছা আলো ছিল এবং দেয়ালের ছবিগুলো ঘরে একটা বিশেষ পরিবেশ তৈরি করেছিল। তারপর সে আমাকে জিজ্ঞাসা করল, আমান, তুমি কি ক্ষুধার্ত? তুমি কি খেতে চাও? আমারও একটু ক্ষুধার্ত লাগছিল, তাই আমি বললাম, ভাবি, ভাত রান্না করো, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ভাবি হেসে বলল, ঠিক আছে, আমি আমার পোশাক বদলে আসব। তুমিও সামনের ঘরে যাও, তোমার পোশাক বদলে একটু বিশ্রাম নাও। আমি যে ঘরে সে ইঙ্গিত করেছিল সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমি আমার পোশাক বদলে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে নিলাম। আমি একটা আরামদায়ক লয়ার আর টি শার্ট পরেছিলাম। কিছুক্ষণ পর ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলো।
সে একটা কালো সিল্কের নাইটি পরেছিল যা দেখতে খুব সুন্দর লাগছিল। তার পোশাকগুলো ছিল সাধারণ কিন্তু তার গায়ে খুব সুন্দর লাগছিল। আমি তার দিকে তাকালাম, সে হেসে বলল, কি হয়েছে? আমি কি দেখতে ভালো না? আমি সাথে সাথে উত্তর দিলাম, আরে ভাবি, তুমি খুব ভালো দেখাচ্ছ। এটা শুনে সেও হেসে রান্না করতে রান্নাঘরে গেল। আমি সেখানে বসে আমার ফোনে কিছু দেখতে লাগলাম এবং ভাবি রান্নাঘরে ভাত আর সবজি রান্না করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর থেকে রান্না করা খাবারের গন্ধ আসতে লাগল এবং আমার পেটে হালকা ক্ষুধা বেড়ে গেল। ভাবি আমাকে বলল, খাবার তৈরি, তুমি টেবিলে বসো। আমি টেবিলে বসলাম আর সে আমার সামনে ভাত আর সবজি পরিবেশন করল। এবার সে খাবার খেতে শুরু করল। আমরা খাবার খেতে খেতে কথা বলছিলাম। ভাবি জিজ্ঞেস করল, খাবার কেমন? আমি বললাম, খুব ভালো। তারপর ভাবি জিজ্ঞেস করল, আর তোমার ঘরটা কেমন লেগেছে? আমি বললাম, ঘরটাও ভালো। তারপর ভাবি আস্তে করে জিজ্ঞেস করল, বুটা কেমন লেগেছে? আমি একটু অবাক হয়ে বললাম, সেও খুব ভালোই তো। সে ধন্যবাদ জানালো এবং খেতে শুরু করল। আমরা দুজনেই হাসছিলাম এবং একে অপরের দৃষ্টি এড়িয়ে যাচ্ছিলাম। তারপর ভাবি আমার সম্পর্কে জিজ্ঞাসা করল, সাক্ষাৎকারের সময় কত? আমি বললাম, আগামীকাল 11:00টা। ভাবি বলল, তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য নাস্তা বানাবো, তুমি যাওয়ার আগে খাও। আমিও বললাম, হ্যাঁ। তারপর আমরা দুজনেই আমাদের খাবার শেষ করলাম। খাবারটা ছিল সহজ কিন্তু খুব সুস্বাদু। আমরা একসাথে বসে খাই এবং কথা বলি। সে আমাকে তার পরিবারের কথা বলল, যে তার স্বামী মুম্বাইতে কাজ করে এবং সে আহমেদাবাদে একা থাকে। তার হাসি খুশি স্বভাব আমার মনে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। অনেক রাত হয়ে গেছে এবং আমরা দুজনেই খাওয়ার পর বাসনপত্র পরিষ্কার করেছি। তারপর ভাবি বলল, তোমার বিশ্রাম নেওয়া দরকার, তোমাকে খুব সকালে উঠতে হবে, তাই না? তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোনো পারফিউম ব্যবহার করো? তোমার ঘর থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে। সে হেসে বলল, সবই মহিলাদের পারফিউম, এগুলো তোমার কাজের জন্য নয়। রাতের অন্ধকারে যখন সবকিছু শান্ত ছিল, আমি ভাবির ঘরে শুয়েছিলাম। কিছুক্ষণ পর ভাবি ঘরে এসে হাসি মুখে বলল, আর কিছু বলবে? আমি হেসে বললাম, তুমি কি জিজ্ঞাসা করতে চাও? ভাবি আমার চোখের দিকে তাকিয়ে বলল, যদি তুমি এখানে চাকরি পাও তাহলে কোথায় থাকবে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আমাকে ভাড়ায় একটা রুম নিতে হবে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে? আমি ইতস্তত করে বললাম, ভাবি, আমি তোমার বাড়িতে কতক্ষণ থাকব? ভাবি হাসি মুখে বলল, যতক্ষণ তুমি থাকতে চাও। আমি আবার বললাম, না ভাবি, আমি এটা পছন্দ করব না। সে বুঝতে পেরে বলল, ঠিক আছে, ভাড়ায় থাকো, বাজারে যে ভাড়া দিচ্ছ তা আমাকে দাও, তোমার সহযোগিতা পেলে আমিও খুশি হব। আমি এই প্রস্তাবটা নিয়ে ভাবলাম, এটা সত্যিই একটা ভালো আইডিয়া ছিল। আমি বললাম, ঠিক আছে, আগে আমাকে একটা চাকরি দাও, তারপরই আমি জানতে পারবো। ভাবি বলল, তোমার চাকরি নিশ্চিত? আমি হেসে বললাম, তুমি কিভাবে জানো? সে বলল, আমি শুধু জানি। আমি বললাম, দেখা যাক। ভাবি আবার জিজ্ঞেস করল, তুমি যদি চাকরি পাও, তুমি শুধু আমার বাড়িতেই থাকবে, তাই না? আমি হ্যাঁ মাথা নাড়লাম। এতে আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তারপর কিছুক্ষণ কথা বলার পর আমি বললাম, ভাবি, আমাদের এখন ঘুমানো উচিত, আমাকেও সকালে যেতে হবে। ভাবি বলল, হ্যাঁ, আমাকেও কাজে যেতে হবে। সেও কোনো কোম্পানিতে কাজ করত। আমি জিজ্ঞাসা করলাম, এখানে কোথায় ঘুমাবো? ভাবি বলল, তুমি আমার পাশে ঘুমাও, আমরা দুজনে একসাথে ঘুমাবো। আমি একটু দ্বিধা দেখিয়ে বললাম, না, আমি অন্য ঘরে ঘুমাতে চাই। ভাবি তখন বলল, অন্য ঘরটা পরিষ্কার নয়, তুমি এখানেই আমার ঘরে ঘুমাও। অবশেষে আমি তার কথায় রাজি হলাম। আমি তার কাছে বিছানা চেয়ে মেঝেতে রেখে ঘুমিয়ে পড়লাম। ভাবি বলল, আমার সাথে আমার বিছানায় ঘুমাও। আমি রাজি না, কিন্তু ভাবি বেশি কিছু বলল না। সে আমার কাঁধে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল এবং আমি শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল। রাতের শান্ত পরিবেশে আমার মনে হলো এই অজানা সাক্ষাৎ আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। রাত প্রায় 1টার দিকে আমি উঠে ওয়াশরুমে গেলাম। ফিরে এসে দেখলাম ভাবি আমার দিকে পিঠ করে শুয়ে আছে এবং তার নাইটি টেনে তোলা হয়েছে।
তার সমস্ত জিনিসপত্র স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমাতে গেলাম। সকালে ভাবি আমাকে 6:00টায় জাগিয়ে বললেন, এখনই উঠে চা খাও। আমি রাজি না হয়ে বললাম, ভাবি আমি এতে চা খাই না। ভাবি বলল, ঠিক আছে একটু খাও, আমি তোমার জন্য অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি। যখন আমি ভাবির দিকে তাকালাম, তখন তার চোখে একটা আলাদা ঝিলিক দেখা গেল এবং তার কথা বলার ধরনও বদলে গেল। এখন সে প্রতিবারই দ্বিগুণ অর্থে কথা বলছিল, কিন্তু আমি অজান্তেই সবকিছু উপেক্ষা করছিলাম। তারপর আমি প্রস্তুত হয়ে চলে যেতে শুরু করলাম, তখন ভাবি বলল, ইন্টারভিউয়ের পরে আমার সাথে দেখা করো। আর চাকরির কি হয়েছে? বলো তো, ইন্টারভিউতে তোমার চাকরির কি হয়েছে? ঠিক আছে বলে আমি চলে গেলাম। আমি অটো নিয়ে ইন্টারভিউয়ের জন্য পৌঁছালাম। বিকেল 3টায় যখন ফিরে এলাম, ভাবির বাড়ি তালাবদ্ধ। আমার পোশাক তখনও ভেতরে ছিল এবং আমি ভাবির ফোন নম্বর নিতে ভুলে গিয়েছিলাম। আমি ভাবির আসার জন্য অপেক্ষা করলাম। ভাবি সন্ধ্যা 5:00টায় এসেছিল। জিন্স পরা তাকে খুব গরম দেখাচ্ছিল। আসার সাথে সাথে ভাবি বলল, ওহ দুঃখিত, আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি আমার জন্য অপেক্ষা করবে। সে দ্রুত গেট খুলে আমাকে ভিতরে আসতে বলতে লাগল। তারপর ভাবি বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার পোশাক পরিবর্তন করে ফিরে আসব। আজ ভাবি একটা লোয়ার এবং ঢিলেঢালা টি শার্ট পরে বেরিয়ে এসেছে। ভাবি বলল, হ্যাঁ এবার বলো কি হয়েছে? আমি বললাম যে আমাকে বাড়ি যেতে হবে। এই কথা শুনে ভাবি একটু দুঃখিত হয়ে বলল, কি হয়েছে? ইন্টারভিউ ভালো হয়নি? তুমি কি চাকরি পাওনি? এটা কিভাবে হতে পারে? আমি তোমাকে কিভাবে অস্বীকার করতে পারি? ওরা দেখে মনে হচ্ছিল যেন ওরা এই ব্যাপারে খুব দুঃখিত। আমি ভাবিকে বললাম যে এমন কিছু হয়নি, আমি চাকরি পেয়েছি এবং আমাকে 3 দিন পর যোগ দিতে হবে। এই কথা শুনে ভাবি খুশি হয়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি বাড়ি কেন যাচ্ছ? ওর জিজ্ঞাসা থেকে স্পষ্ট বোঝা গেল যে ভাবি আমার যাওয়ায় খুশি নয়। আমি বললাম, আমার কাছে এত কাপড় নেই, আমি আমার পরিবারের সাথে দেখা করব এবং আমার কাপড় নিয়ে আসব এবং আমাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে। এই কথা শুনে ভাবি আশাবাদী চোখে জিজ্ঞেস করল, তুমি ফিরে আসবে তাই না? ওর চোখ থেকে স্পষ্ট বোঝা গেল যে ভাবি আমাকে ছাড়া থাকতে পারছে না। আমি ভাবিকে বললাম যে ভাবি আমি অবশ্যই আসব। তারপর ভাবি একটু খুশি হয়ে বলল, তুমি কখন যাবে? ট্রেন কি? আমি বললাম যে আগামীকাল সকাল আছে, রাতের ট্রেনে কোনো সিট নেই। ভাবি এতে খুব খুশি হয়ে বললেন, ঠিক আছে, তাহলে আজ চলো তোমার জন্য ঘর পরিষ্কার করি এবং সন্ধ্যায় পার্টি করি। আমি বললাম, পার্টি কিসের জন্য? ভাবি বলল, তোমার চাকরি আছে, তাই আমরা পার্টি করি, চলো পার্টি করি। আমি তাকে বললাম, কিন্তু আমার কাছে এত টাকা নেই। এতে ভাবি বলল, কোনো সমস্যা নেই, আমি পার্টি করব, তোমার বেতন এলে ফেরত দাও। তারপর আমরা দুজনেই খাবার খেয়ে ঘর পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল। ভাবি জিজ্ঞেস করল, তুমি কি বাড়িতে খাবে নাকি বাইরে? আমি বললাম, আমরা বাড়িতে খাব। তারপর ভাবি জিজ্ঞেস করল, আর কোথায় পান করার আছে? আমি একটু অবাক হয়ে বললাম, মানে কি? ভাবি বললেন, তুমি কি পান করো না? আমি বললাম, কিন্তু আমি আর কিছু বলতে পারার আগেই ততক্ষণে ভাবি বললেন, এটা চূড়ান্ত, তুমি বোতল বাইরে থেকে নিয়ে এসো, ততক্ষণে আমি কিছু খাওয়ার জন্য তৈরি করে দেব। সে আমাকে 2000 টাকা দিল এবং বলল, রেড লেবেলের বোতল, কিছু ফল এবং কিছু শুকনো ফল নিয়ে আসো, আর হ্যাঁ, সিগারেটের প্যাকেটও নিয়ে আসো। আমি তার কাছ থেকে টাকা নিয়ে দোকানে বোতল কিনতে গেলাম এবং দেখলাম 970 টাকায় একটা বোতল পাওয়া যাচ্ছে। সত্যি বলতে আমি কখনো ব্লেন্ডার পার প্রাইডের উপরে যাইনি। যাই হোক, আমি একটা বোতল কিনে কিছু ফল এবং শুকনো ফল নিয়ে বাড়ি ফিরে এলাম। ততক্ষণে ভাবি খাবার তৈরি করে ফেলেছে, আলু, ফুলকপির তরকারি এবং পুরি তৈরি। আমাকে আসতে দেখে ভাবি বলল, তুমি পোশাক বদলে নাও, এই পোশাকগুলো ময়লা হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নাও। ততক্ষণে আমিও স্নান করে ফ্রেশ হয়ে নেব। তারপর আমি বললাম, কিন্তু আমার আর কোনো পোশাক নেই। ভাবি আমাকে একটা লোয়ার এবং টি শার্ট এনে বলল, এটা পরো।
আমিও তার দেওয়া পোশাক নিয়ে আমার ঘরে চলে এলাম এবং স্নান করে কাপড় পরে নিলাম। ভাবির ঘরে পৌঁছানোর পর ভাবিকে ফোন করলাম এবং সে বলল, তুমি জিনিসপত্র না আনা পর্যন্ত আমি আসব। ঘুষে আমাকে গ্লাস, পানির বোতল এবং প্লেট ইত্যাদি সম্পর্কে বলল যে রান্নাঘরে সবকিছু রাখা আছে। আমি সবকিছু সেট করেছি। আমি শুকনো ফল কেটে শুকনো ফলের প্লেটে সাজিয়েছি। আমি একটি প্যাকেট তৈরি করে 2টি গ্লাসে রেখেছি। আমি ড্রয়িং রুমে বসেছিলাম এবং টেবিলে সবকিছু প্রস্তুত ছিল। ভাবি ঘরের ভেতরে আসার সাথে সাথেই আমি তার দিকে তাকিয়ে রইলাম। ভাবি একটি ছোট নিকার পরেছিলেন। ভাবি আরেকটি ছোট জ্যাকেট পরেছিলেন, যার মাধ্যমে ভাবির সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবির কেবল 2টি অংশ দেখছিলাম এবং ভাবি এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তিনি অলসভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কি দেখছেন? আমি তার উপর থেকে চোখ সরিয়ে বললাম, কিছু না, আমি কেবল আপনার সৌন্দর্য দেখছিলাম। তিনি হাসতে শুরু করলেন এবং আমি পানির বোতলটি তুলে গ্লাসে জল ঢালতে শুরু করলাম। ভাবি আমার পাশে বসলেন। তার শরীর থেকে খুব সুন্দর সুগন্ধ আসছিল। তার পারফিউমের গন্ধ মাতাল করছিল। তারপর আমরা দুজনেই একটি প্যাকেট নিলাম এবং ধাওয়া বলে তা নিতে শুরু করলাম। তারপর ভাবি বললেন, আমি আপনাকে কেমন দেখাচ্ছি? আমি বললাম, সত্যি ভাবি, তুমি দেখতে খুব সুন্দর। ভাবি বলল, আমি কি খুব সুন্দর দেখাচ্ছি নাকি অন্য কিছু? আমি কিছু বললাম না, আর এক ছটকায় প্যাকটা খালি করে ফেললাম। এবার আমি বোতলটা তুলে নিলাম আরেক প্যাক বানাতে। ভাবি বলল, তাড়াহুড়ো কি? দাঁড়াও, আমি এবার বানাবো। এই বলে ভাবি তার প্যাকটা নামিয়ে বোতলটা হাতে নিয়ে আরেক প্যাক বানালো। তারপর প্যাকটা শেষ করার পর ভাবি সিগারেটের বাক্সটা তুলে একটা সিগারেট বের করে টান দিল। ভাবি আমার পা টেনে বলল, আমান, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি বললাম, ভাবি, আমাকে জিজ্ঞাসা করো। ভাবি বলল, তুমি কি আমাকে সত্যি বলবে নাকি মিথ্যা? আমি বললাম, আমি তোমাকে সত্যি বলবো। ভাবি বলল, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? এটা শুনে আমি ভাবির দিকে তাকাতে লাগলাম। ভাবি আমার দিকে চোখ টিপে বলল, বল। আমি বললাম, ভাবি, একটাই আছে। ভাবি বলল, তুমি কি কখনো তার সাথে সেক্স করেছো নাকি? আমি বললাম, হ্যাঁ। ভাবি বলেছে, কতবার? আমি বললাম, শুধু 2বার। এই বলে সে আমার দিকে সিগারেটটা বাড়িয়ে দিল। আমি সিগারেটটা হাতে নিলাম এবং ভাবির দিকে তাকাতে লাগলাম। এবার ভাবি আমার কাছে খুব সেক্সি দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই হট ইন্ডিয়ান ভাবিকে ওখানেই ঠুকে মারব। ভাবি জিজ্ঞেস করল, তুমি কি দেখছ? কিছু ভাবছ? আমি চুপ করে রইলাম। ভাবি বলল, বলো তো আমান, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু ভাবি না। ভাবি বলল, প্লিজ বলো তো, তুমি কি ভাবছ? বলো তো। আমি বললাম, ভাবি, তুমি দেখতে খুব সুন্দর। ভাবি সে হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি জানি আমি খুব সুন্দর। তোমার ভাইও একই কথা বলে। সে তার শরীর প্রসারিত করে হাসতে লাগল। আমি বললাম, ভাবি, ভাই এখানে থাকে না কেন? সে বলল, তোমার ভাই মুম্বাইতে কাজ করে আর আমার চাকরি এখানে, তাই আমরা দুজনেই আলাদা থাকি। কিন্তু যখনই আমাদের মন চায় আমরা দেখা করি। আমি শুধু তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তারপর সেও আমার সাথে দেখা করতে আসে। আমি কিছু বলিনি। ভাবি বলল, বলো তো, তুমি তোমার বান্ধবীর সাথে কিভাবে দেখা করো? আমি বললাম, যখনই সুযোগ পাবো দেখা করব। না, ঠিক আছে। আমরা কথা বলার সময় আমাদের গ্লাস খালি ছিল। ভাবি বোতলটি তুলে একটা প্যাকেট বানাতে শুরু করল। আমরা দুজনেই প্যাকেট শেষ করে সিগারেট জ্বালালাম। তারপর আমার মনে হলো ভাবির হাত আমার উরুর উপর দিয়ে নড়ছে। আমি ভাবির দিকে তাকালাম। আমি যখন তাকালাম, ভাবি হাসছিল। তখন ভাবি আমার হাত থেকে সিগারেটটা নিয়ে আমার মুখে মারতে লাগল। বলল, আমি তোমাকে অনেক পছন্দ করতে শুরু করেছি। আমি বললাম, ভাবি, এখন আমিও তোমাকে অনেক পছন্দ করতে শুরু করেছি, কিন্তু আমার কি করা উচিত? তুমি বিবাহিত, না হলে আমি এখনই তোমাকে বিয়ে করতাম। এই বলে আমি হাসতে লাগলাম। ভাবি বলল, ঠিক আছে আমান, আমিও তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু তুমি আমার সাথে কিছু করতে পারো। এই বলে আমি ভাবতে লাগলাম এবং কিছু বললাম। ভাবি বলল, হ্যাঁ, তুমি যা করতে চাও। আমি আবার বললাম, তুমি দেখো, আমি কিছু করতে পারি। ভাবি বলল, এটা করে দেখাও, তাহলেই আমি বুঝতে পারবো তুমি কি করতে পারো। তারপর ভাবির সাথে 2 ঘন্টা কাটানোর পর পরের দিন বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়
আমি আমার সমস্ত জিনিসপত্র এক জায়গায় সংগ্রহ করলাম। ভাবি আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই চলে যাচ্ছ? আমি হেসে বললাম, হ্যাঁ, আমাকে কিছু কাপড় কিনতে হবে এবং পরিবারের সাথে দেখা করতে হবে। ভাবি একটু দুঃখের সাথে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে যাওয়া আমার পছন্দ হচ্ছে না। আমি তাকে আশ্বস্ত করলাম, আমি শীঘ্রই ফিরে আসব। সে আবার হেসে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে ফোন করতে ভুলো না। আমি তার কথা মনোযোগ দিয়ে শুনলাম এবং তার ফোন নম্বর নেওয়ার চেষ্টা করলাম যাতে আমি বাড়ি ফিরে আসার পর তার সাথে যোগাযোগ করতে পারি। ভাবি বলল, তুমি যখন আগামীকাল সন্ধ্যায় ফিরে আসবে তখন আমাকে জানাও। আমি আমার জামাকাপড় গুছিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি রাতে বাড়ি পৌঁছে পরিবারের সাথে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসব। সকালে ট্রেনের টিকিট চেক করে আমার লাগেজ নিয়ে স্টেশনের দিকে রওনা হলাম। ট্রেনে বসার সাথে সাথে ভাবির স্মৃতি আমার মনে তাজা হয়ে উঠল। তার সাথে কাটানো মুহূর্তগুলির সুখ এবং তার সাথে কথোপকথনের কথা আমার মনে হচ্ছিল। যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন পরিবারের সকল সদস্য আমার আগমনে খুশি হয়েছিল। আমি তাদের সাথে সময় কাটিয়েছি এবং তাদের আমার নতুন চাকরির কথা বলেছি। বাড়িতে আনন্দের পরিবেশ ছিল, কিন্তু আমি ভাবিকে মিস করছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে যখনই ফিরে আসব আমি প্রথমে ভাবিকে ফোন করব। কয়েকদিন বাড়িতে থাকার পর আমি শীঘ্রই গুজরাটে ফিরে ভাবির সাথে আবার দেখা করতে চেয়েছিলাম। গল্পে একটি ঘটনা আছে যেখানে একজন মহিলার প্রতি মনোভাব অত্যন্ত সংবেদনশীল এবং মর্যাদার বাইরে। এই ধরনের পরিস্থিতি আমাদের শেখায় যে পারিবারিক হোক বা বন্ধুত্বপূর্ণ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মানবিক মর্যাদা এবং ভদ্রতার যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটি সত্যিকারের সম্পর্ক তখনই বিকশিত হয় যখন উভয় পক্ষই একে অপরের আত্মসম্মানকে সম্মান করে। আমাদের উচিত একজন ব্যক্তির ব্যক্তিগত সীমানাকে সম্মান করা এবং তাদের কখনই অস্বস্তিকর বোধ না করা শেখা। গল্পের একটি বড় অংশ দেখায় যে নীতি এবং আত্মনিয়ন্ত্রণের অভাব কিভাবে একজন ব্যক্তিকে ভুল পথে ঠেলে দিতে পারে। আমাদের নিজের আবেগ নিয়ন্ত্রণে না থাকার অক্ষমতা দেখায় যে কারো প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিস্থিতিতে আমাদের মনে রাখা উচিত যে আমাদের কর্মকাণ্ড কেবল আমাদের নয়, অন্যদেরও প্রভাবিত করে। অতএব আমাদের চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা উচিত, সংযম বজায় রাখা উচিত এবং নৈতিকতার নিয়ম মেনে চলা উচিত। গল্পটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং শ্রদ্ধার গুরুত্বও শেখায়। গল্পের চরিত্রগুলির পারস্পরিক আচরণ থেকে স্পষ্ট যে সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস এবং শ্রদ্ধা না থাকে তাহলে সেই সম্পর্কগুলি বেশি দিন টিকতে পারে না। বিশেষ করে পুরুষ মহিলা সম্পর্কের ক্ষেত্রে সম্মান এবং মর্যাদার একটি বিশেষ স্থান রয়েছে। ভাই বোনের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, সহকর্মীর সম্পর্ক